আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতির মধ্যে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শাহবাগে বিক্ষোভ, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ 14 আগস্ট পর্যন্ত বাড়ালো শ্রম আপিল ট্রাইব্যুনাল। গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের অভিযোগে তদন্ত চান নোবেলজয়ী। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আগামী 15 দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, নইলে দায়ী এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। এবার জোরালো হচ্ছে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির মধ্যেই এবার মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। 6 ঘন্টার অবরোধ শেষে শনি ও রোববার নতুন কর্মসূচি দেন তারা। এদিকে বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা 4র্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিস্তারিত মাহবুব কবির চপলের রিপোর্টে। আবারও ছড়িয়ে পড়ছে কোটা বিরোধী আন্দোলন। বৃষ্টি উপেক্ষা করে রাজপথে সাধারণ শিক্ষার্থীরা। আপিল বিভাগও কোটা পদ্ধতি বহাল রাখায় ক্ষোভে ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবস্থান নেন শাহবাগ মোড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 2018 সাল পর্যন্ত সরকারি চাকরিতে 56% কোটা ছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা 30%, নারী ও জেলা কোটা 10%, ক্ষুদ্র জাতিগোষ্ঠী 5% ও প্রতিবন্ধী কোটা 1%। ওই সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকার, যা হাইকোর্টের আদেশে পুনর্বহাল হয়। যে রায় দিয়েছে ওটা কখনোই যৌক্তিক না। আমরা যেমন, আমি কৃষকের ছেলে, তাহলে আমার কি হবে? 30% কোটা দিয়ে মুক্তিযোদ্ধাদের নাতি পুতি এবং কয়েক জেনারেশনের পর পর যে সুবিধাটা দেওয়া হচ্ছে, এই সুবিধাটার আমরা প্রয়োজন মনে করি না। আমরা কিন্তু কোনো মুক্তিযোদ্ধার বিপক্ষে নয়, তাই না? আমরা কোনো সরকারের বিপক্ষে নয়, আমরা আমাদের অধিকারের জন্য আন্দোলন করছি। নারী হয়ে আমাদের ভাইদের কাঁধে কাঁধ মিলে আজকের আন্দোলনে শামিল হয়েছে। আমরা এই ধরনের বৈষম্যমূলক কোটা চাই না। আমরা চাই ওই 18 পরিপত্র যেটা, ওটা পুনর্বহাল থাকুক এবং কোটা কথা একেবারেই বিনাশ হয়ে যাক। আমরা তেমনটা চাচ্ছি না। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে অচল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। দাবি আদায়ে অনড় সব পক্ষ। এই অবস্থায় মূল্যবান সময় নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। এদিকে পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহার সহ 3 দফা দাবিতে অব্যাহত আছে শিক্ষকদের আন্দোলন। ফলে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। 4 দিনেও সরকারের পক্ষ থেকে সাড়া না পেয়ে আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্তে অনড় শিক্ষকরা। প্রত্যয় স্কিমটাকে প্রত্যাখ্যান করেছি। সেটি সিগনেচার যেটা আমরা কালেক্ট করেছিলাম, সেটা কম্পাইলড ফর্মে শিক্ষামন্ত্রীর কাছে আমরা দিয়ে এসেছিলাম, কিন্তু এর পরবর্তী তার কোনো ফলো আপ মিটিং আসলে হয়নি। আমরা কালকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভা করেছি। আমাদের 35টি বিশ্ববিদ্যালয় বলেছে যে এই আন্দোলন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের আত্মমর্যাদা আমরা ফেরত না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। 2016 সালেও বেতন বৈষম্য প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর নিয়মিত আপিল করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ চেম্বার আদালতের রায় বহাল রেখে এই আদেশ দেন। এর ফলে আপাতত মুক্তিযোদ্ধা কোটা বহাল রইল। রাজপথে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায় কিনা তাও জানতে চান প্রধান বিচারপতি। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গত 5 জুন রায় দেয় হাইকোর্ট।
এই রায়ের ফলে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে। পরে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ, কিন্তু গত 9 জুন প্রাথমিক শুনানির পর রায় স্থগিত না করে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান চেম্বার বিচারপতি। 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করার আগ পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগে 56% পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষণ করা হতো। এর মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ছিল 30%, নারী 10%, জেলা 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 5% ও প্রতিবন্ধীদের জন্য 1% কোটা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ 14 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। জামিন ও আপিল শুনানিতে এই আদেশ দেওয়া হয়। এ সময় ডক্টর ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগের জবাব বহুবার দেওয়া হয়েছে। এসব নিয়ে বিতর্ক নয়, তার চেয়ে তদন্ত বেশি প্রয়োজন বলে মনে করেন তিনি। আদিন সজীবের রিপোর্ট। সকালের মাঝারি বৃষ্টি আর যানজট উপেক্ষা করেই শ্রম আদালত ট্রাইব্যুনালে ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রমিক ঠকানোর মামলায় জামিন বাড়াতে যখন এলেন, বেশ নির্ভর ছিলেন, সঙ্গে ছিলেন কয়েকজন বিদেশি পর্যবেক্ষকও। এ নিয়ে পঞ্চমবারের মতো স্থায়ী জামিনের আবেদন ডক্টর ইউনূসের। আপত্তি জানায় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। প্রায় 45 মিনিট শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন 14 আগস্ট পর্যন্ত। এজলাস থেকে বেরিয়ে ডক্টর ইউনূস বলেন, এবার খাঁচাবন্দি হতে হয়নি, এবং খাঁচাতে যদি ততদিন টিকে থাকে আমরা সবাই মিলে খাঁচার ভেতরে থাকবো। এটা আমার কাছে খুব ভালো লাগে। কাজে চেয়ারম্যান 1 নম্বরে থাকবে, আমি 2 নম্বরে থাকবো, প্রথমবারের মতো। খুব ভালো লাগবে আমার কাছে। সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্য নিয়েও। ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, কাজে গভর্নমেন্ট ব্যাংকের বোর্ডকে নিয়ে আসতে হবে। আমি তো চেয়ারম্যানের নাম বললাম, প্রতিটি বোর্ডের 2 জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা থাকেন, তাদেরকেও আনতে হবে। তবে স্থায়ী জামিন না পাওয়ার বিষয়ে বরাবরের মতোই পাল্টাপাল্টি অভিযোগ করেন দুই পক্ষের আইনজীবী। এই যে বারবার খণ্ডকালীন করে তাদের ডেকে আনা হচ্ছে, এটা ন্যায়বিচারের প্রতি অবমাননা করা হচ্ছে, আমাদেরকে হয়রানি করা হচ্ছে এবং আমার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। পরবর্তী ধার্য তারিখে যদি উনি কোনো আদেশ আনতে না পারে আপিল বিভাগ থেকে, তাহলে আপিলটা যেন শুনানির জন্য ধার্য থাকে। আদালত সেই মর্মে ওনাকে 14 আগস্ট পর্যন্ত জামিন দিয়েছেন। শ্রম আইন লঙ্ঘনের মামলায় চলতি বছর 6 মাসের সাজা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের। পরে আপিল করলে তা স্থগিত হয়। এ নিয়ে হাইকোর্টে আবেদন করে কলকারখানা অধিদপ্তর। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। তিস্তা প্রকল্পে বিনিয়োগের চীনের দেয়া প্রস্তাব বাংলাদেশ গ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত দেশটির সরকারের। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়ো ওয়ান আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর দুদেশের সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাবে। জাতীয় প্রেস ক্লাবে ডি ক্যাব সংলাপে তিনি আরও জানান, এবারের সফরে ঋণ সহায়তা, বিনিয়োগ, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, শিক্ষা এবং বাংলাদেশ চীন সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাবে। শরফুল আলমের রিপোর্ট। আগামী 8 থেকে 11 জুলাই 4 দিনের সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরের আগেই আলোচনায় তিস্তা নদী প্রকল্প, যা নিয়ে প্রতিবেশী দেশ ভারতও সমান আগ্রহী। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ সংলাপে চীনের রাষ্ট্রদূত বলেন, তিস্তা বাংলাদেশের নদী, তাই এ নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দেশটির সরকারের। ঢাকা যে সিদ্ধান্ত নিবে তাতে সম্মান জানাবে বেইজিং। Which side they will choose to help to build this Tista River is purely the sovereign rights. তিস্তা বাংলাদেশের নদী, তাই এই প্রকল্পের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দেশটির। আমরা তিস্তা প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব দিয়েছি। বাংলাদেশ সরকারের নেওয়া যে কোনো পদক্ষেপে আমরা সম্মান জানাবো। Respect. But one thing I believe is our common interest. চীনের রোড বেল্ট ইনিশিয়েটিভ বাংলাদেশ রূপকল্প 2041 বাস্তবায়নে সহায়ক হবে বলে আশাবাদী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে দুই দেশের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ, ঋণ সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরে বাণিজ্য, বিনিয়োগ, ঋণ, রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী দুদেশের বহুমুখী সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হবে। চীন বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার উল্লেখ করে দেশটির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে ব্রিক্সের সদস্য হতে সহায়তা করবে তার সরকার। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
ওমানে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা উভয় দেশের সামাজিক আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বুলুসি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এই কথা বলেন। এলডিসি পরবর্তী সময়ের জন্য ওমানের সমর্থন চান প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে দেশটির রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে জানান, বর্তমান প্রায় 10 লাখ বাংলাদেশি জনশক্তি ওমানের শ্রম বাজারে কাজ করছে। অতিরিক্ত জনশক্তি থাকায় এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা থেকে ওমান সরকারের কাছে অনুরোধপত্র পাঠানোর কথা বলেন রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে ওমানের ঐতিহ্যবাহী নৌকার রেপ্লিকা উপহার দেন তিনি। এদিকে বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যবসা বাণিজ্য জোরদারে গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চীন চক্রে সৌজন্য সাক্ষাৎ করলে বাংলাদেশে বিনিয়োগে বাড়ানোর উদ্যোগ নিতে রাষ্ট্রদূতকে আহ্বান জানান তিনি। এই সময় বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো বিনিয়োগ সহ স্পেনের আইটি খাতে আরও বেশি বাংলাদেশি নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আগামী 15 দিনের মধ্যে টাকা ফেরত দিতে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বাইরা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত না দিলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তরিক ইসলামের রিপোর্ট। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়মের তদন্ত রিপোর্ট প্রকাশ ও সমসাময়িক ইস্যুতে এই সংবাদ সম্মেলন করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ সময় কর্মী পাঠানোয় অনিয়মের অভিযোগে 100 রিক্রুটিং এজেন্সিকে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। প্রমাণ যাতে থাকবে, যে যত টাকা দিয়েছে তাদের টাকা রিটার্ন দিবে, তারা 15 দিনের ভিতরে দিবে। আমরা বলেছি যে ডেডলাইন 15 তারিখ। 15 দিনের ভিতরে যদি আপনারা না দেন তাহলে আপনাদের ব্যাপারে, আপনাদের যে দিতে পারবে না তাদের ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা করব। প্রমাণ সাপেক্ষ প্রায় 18,000 ক্ষতিগ্রস্ত কর্মীর অর্থ ফেরত দেওয়া হবে বলে জানান তিনি, যা বাস্তবায়ন করবে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরা। বিএমইটির হিসাব মতো যেটা হলো কি 17,777 যাইতে পারে, এটা 2 বছরের। অনেকেই আছে বিএমইটির পারমিশন হিসেবে অসুস্থ হয়ে গেছে, যাইতে পারে না। অনেক আছে বাড়ার পয়সা জোগাড় করতে পারে না। মন্ত্রণালয় কাজ করতেছে, আইন উপদেষ্টাদেরকে নিয়ে কাজ করতেছি আমরা। 31 মের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের পরে অগ্রাধিকার ভিত্তিতে দেশটিতে পাঠানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মূল উদ্দেশ্য হলো কি মানুষগুলোকে আবার মালয়েশিয়া হোক অন্য দেশে হোক তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। উৎপাদন খরচ কমাতে দরপত্রের মাধ্যমে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রতিশ্রুতির কারণে 2025 সালের মধ্যে 6,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে। ফজলে রাব্বির রিপোর্ট। 2041 সালের মধ্যে মোট উৎপাদিত বিদ্যুতের 40% পরিচ্ছন্ন জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা সামনে রেখে এগোচ্ছে বাংলাদেশ। সেই হিসাবে অনেকটাই পিছিয়ে দেশ, কিন্তু যত দ্রুত সম্ভব 10% বিদ্যুৎ পরিচ্ছন্ন জ্বালানি থেকে উৎপাদন করতে চায় বিদ্যুৎ বিভাগ। সেই হিসাবে অন্তত 2600 মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা নবায়নযোগ্য জ্বালানি থেকে, অথচ উৎপাদন হয় সর্বোচ্চ 500 মেগাওয়াট। তবে লক্ষ্যমাত্রা অর্জনে বিদ্যুৎ বিভাগের নেয়া উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী। 25 সালের মধ্যে আমরা কত মেগাওয়াট করব? আমাদের টার্গেট হলো অন্তত 6,000 মেগাওয়াট আমাদের সিস্টেমে নিয়ে আসার জন্য। ভারতের কাছ থেকে আমরা আশা করতেছি যে এখানে রিনিউয়েবল এনার্জি নিব। 1000 মেগাওয়াট নেওয়ার জন্য ইতিমধ্যে একটা সমঝোতা স্মারক হয়েছে আমাদের, সেটা আমাদের কস্ট এবং সেটা বাকি জিনিস আমাদের নেগোসিয়েশন হবে। আমরা আগামী মাসে অর্থাৎ জুলাইয়ের এন্ডে আমরা চাচ্ছি নেপালে বিদ্যুৎটা সই করে ফেলতে। এটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে। সৌর বিদ্যুৎ উৎপাদনে আসছে নতুন নতুন প্রযুক্তি, ফলে আগের চেয়ে কম জায়গায় বেশি সৌর বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। এতে কমছে খরচ।
প্রতিমন্ত্রী জানালেন, প্রতিযোগিতার মাধ্যমে বেসরকারি উদ্যোক্তাদের দেওয়া হবে সৌর বিদ্যুৎ নির্মাণের সুযোগ। সরকার নিজে ল্যান্ড ডেভেলপ করবে ডেভেলপমেন্ট পার্টনারদের নিয়ে, সেখানে ট্রান্সমিশন লাইনও সরকার সহযোগিতা করবে, সাবস্টেশন করার জন্য সহযোগিতা করবে। তারপরে এটা আমরা অনেক কিছু বড় একটা অংশ আমরা বিডিং করব, টেন্ডার করে আমরা দেখতে চাই যদি সরকার জায়গা দেয়, ট্রান্সমিশন করে দেয়, তারপরে কত হয়। আমরা আশাবাদী যে এখানে আমরা এখন যে দিচ্ছি সব তো প্রাইভেট সেক্টর উপরে দিয়ে দিচ্ছি, ট্রান্সমিশনও তারা করছে, সাবস্টেশনও তারা করছে, এখানে হয়তো আরো অর্থ কমে আসবে। প্রধানমন্ত্রীর চীন সফরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের 7 প্রকল্পে প্রায় $1 বিলিয়ন ঋণ সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন নসরুল হামিদ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ জয়ের 105 ঘন্টা পর দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। ভোরে ভাড়া করা বিমানে রাজধানী দিল্লি পৌঁছে তারা। সেখানে সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের দেখা পান রোহিত শর্মারা। পরে তারা সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দুপুরেই সবাই উড়াল দেয় মুম্বাইয়ে, সেখানে হবে বড় উৎসব। ছাদখোলা বাসে ট্রফি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে আনন্দ উদযাপন মাতবেন ক্রিকেটার ও দল সংশ্লিষ্ট সবাই। মুম্বাইয়ের নাগরিক সংবর্ধনারও ব্যবস্থা করা হয়েছে। এর আগে ক্যারিবীয় সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বেরিলের প্রভাবে ফাইনালের পর থেকে বারবাডোজে আটকে পড়েছিলেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির মধ্যে কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের শাহবাগে বিক্ষোভ, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ 14 আগস্ট পর্যন্ত বাড়াল শ্রম আপিল ট্রাইব্যুনাল। গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের অভিযোগে তদন্ত চান নোবেলজয়ী। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আগামী 15 দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, নইলে দায়ী এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।